নমস্কার, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজ আবার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। তো তোমরা দেরি না করে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, আর যদি পেজে নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর যদি তোমাদের মনে হয় যে তোমরা ডাব্লিউবি এইচআরবি স্টাফ নার্স রিক্রুটমেন্ট রিলেটেড কোনো রকম ভিডিও দেখতে চাও, আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে। যেমন প্রিপারেশন তোমরা কিভাবে নেবে, তোমরা ইন্টারভিউ কিভাবে দিতে যাবে, কাট অফ ক্যালকুলেশন কিভাবে করবে, আমার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স কেমন ছিল, আমি কিভাবে ইন্টারভিউ দিয়েছি, আমার ইন্টারভিউ প্রিপারেশন কেমন ছিল, বা আমি কি ট্রিক্স ইউজ করেছি, সেগুলো কিন্তু আমি সবই শেয়ার করে রেখেছি। এছাড়াও ডাব্লিউবিএইচআরবি স্টাফ নার্স গ্রেড 2 এর প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন, যে ইন্টারভিউতে যেসব কোশ্চেন ক্যান্ডিডেটদেরকে ধরা হয়েছিল সেসব বিষয়েও কিন্তু পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এইভাবে আলোচনা করা আছে। তো তোমরা চাইলে কিন্তু ওই আগের ভিডিওগুলোও দেখতে পারো। তোমরা অবশ্যই উপকার পাবে। যদি মনে হয় যে দেখবে, তাহলে কিন্তু আমার ভিডিও লং সেকশনে চলে যাবে, সেখানে গিয়ে ভিডিওগুলোকে দেখে এসো। তো তোমরা যারা ডাব্লিউবিএইচআরবি স্টাফ নার্স গ্রেড 2 ফর্ম ফিল আপ করবে ভাবছো, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকে আলোচনা করব পেডিয়াট্রিক সম্পর্কে। পেডিয়াট্রিক ওয়ার্ডে যারা ডিউটি করছো তাদেরকে কীরকম ধরনের কোশ্চেন ধরতে পারে, বা এনআইসিইউতে থাকতে গেলে কি কি আমাদের জানতে হবে, এবং কি কি এনআইসিইউতে যারা কাজ করছো তাদের কি কি কোশ্চেন ধরা হতে পারে। এছাড়াও কিন্তু যারা তোমরা ইন্টারভিউ অ্যাটেন্ড করবে তাদের জন্যও কিন্তু ভিডিওগুলো, এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট। কারণ ইন্টারভিউয়ার তোমাদেরকে যে দিক থেকে ইচ্ছে কোশ্চেন ধরতে পারে, কি সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে পেডিয়াট্রিক থেকে এই কোশ্চেনগুলো অবশ্যই কিন্তু জেনে রাখতে হবে। তো দেখে নাও ফার্স্ট কোশ্চেন, ফিজিক্যাল অ্যাসেসমেন্ট অফ চাইল্ড। তোমরা যারা এই ওয়ার্ডে কাজ করছো বা অন্য ওয়ার্ডে কাজ করছো, তাদের ফার্স্ট চাইল্ডদের কিন্তু ফিজিক্যাল অ্যাসেসমেন্টটা আমাদেরকে জানতে হবে, যে কিভাবে পার্ট ওয়াইজ স্টেপ বাই স্টেপ আমরা ফিজিক্যাল এক্সামিনেশন করব। তো এই ফিজিক্যাল এক্সামিনেশনের কিছু স্টেপ আছে, সেই স্টেপ অনুযায়ী কিন্তু করতে হয়। তো পার্ট অনুযায়ী পরপর যদি করো তাহলে কিন্তু তোমাদের মনে রাখতেও সুবিধা হবে, বুঝতেও সুবিধা হবে। তো চলো বলে দিচ্ছি ফিজিক্যাল অ্যাসেসমেন্ট কিভাবে করবে, পয়েন্টগুলো বলে দেবো। তোমরা ডিটেলসে একটু বই থেকে পড়ে নেবে, কারণ ডিটেলসে তো এত বলা সম্ভব নয়। তো পয়েন্টগুলো বলে দিচ্ছি, পয়েন্টগুলো দেখে তোমরা একটু পয়েন্টগুলো পড়ে নেবে। তো ফার্স্ট আমাদের এই ফিজিক্যাল অ্যাসেসমেন্টের ফার্স্ট আমাদের হিস্ট্রি টেকিং। হিস্ট্রি টেকিংয়ের মধ্যে তার সব চিপ কমপ্লেন বা কি রিজন নিয়ে সে ভর্তি হয়েছে, কি প্রবলেম হয়েছে, তার ফ্যামিলি হিস্ট্রি, সোশ্যাল হিস্ট্রি, এসবগুলো নিতে হবে। ফার্স্ট তার আইডেন্টিফিকেশন ডেটা নিয়ে নিতে হবে, তার নাম, এজ, সেক্স, অ্যাড্রেস, রিলিজিয়ন, ন্যাশনালিটি, ডেট অফ অ্যাসেসমেন্ট, এছাড়াও বা ফাদার নেম, মাদার নেম, অ্যাটসেট্রা। এরপরে হচ্ছে চিপ কমপ্লেন। চিপ কমপ্লেনটাকে আমাদেরকে কিন্তু ডায়াগনোস করতে হবে। হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস, কি কি প্রেজেন্ট ইলনেস আছে সেগুলোও কিন্তু আমাদেরকে নোট ডাউন করতে হবে। দেন পাস্ট হিস্ট্রি নিতে হবে। দিয়ে এন্টারনেটাল অ্যান্ড পোস্টনেটাল হিস্ট্রি। তারপর ডেভেলপমেন্টাল হিস্ট্রি এবং রিভিউ সিস্টেম। তারপরে কিন্তু পরপর করে আমাদের সিস্টেম ওয়াইজ যে এক্সামিনেশনগুলো হয়, সেই সিস্টেম অনুযায়ী এক্সামিনেশনগুলো করতে হবে। এছাড়াও কিছু ইম্পর্ট্যান্ট হিস্ট্রি আছে, সেগুলোও কিন্তু নিতে হবে। যেমন ইমিউনাইজেশন হিস্ট্রি, সে কি কি ভ্যাকসিন পেয়েছে জন্মানোর পর থেকে, কি কি বাকি আছে, এগুলোও কিন্তু নোট ডাউন করতে হবে। এছাড়া ফিডিং এবং অথবা ডায়েটারি হিস্ট্রি, যেটা সে কতবার খাচ্ছে, কি কি খাচ্ছে সে, আর কতবার ইউরিন আউটপুট হচ্ছে, এগুলোও কিন্তু হিস্ট্রি নিতে হবে। এছাড়া ফ্যামিলি হিস্ট্রি একটু জেনে নিতে হবে, বাড়িতে কারোর হাইপারটেনশন আছে কিনা, স্ট্রোক হয়েছে কিনা, ডায়াবেটিস, ক্যান্সার, অ্যাবনর্মাল ব্লিডিং, অ্যালার্জি, অ্যাজমা, এপিলেপসি, মেন্টাল রিটার্ডেশন, কনজেনিটাল অ্যানোমেলি, ক্রোমোজোমাল প্রবলেম, গ্রোথ প্রবলেম, এইসব কিছু আছে কিনা সেগুলোও কিন্তু আমাদের ফ্যামিলি হিস্ট্রি নিয়ে নিতে হবে। এছাড়া সোশিও ইকোনমিক হিস্ট্রিও কিন্তু নিয়ে নিতে হবে, কারণ বাবা মা কি করে, বাড়ির পরিস্থিতি কেমন, এগুলোও কিন্তু অনেক সময় নিতে হয়, অনেক সময় কিন্তু কাজেও লাগে। এছাড়া পার্সোনাল হিস্ট্রিও নিতে হবে, যে কীরকম খাবার তারা খায়, কীরকম তারা, তাদের এলিমেশন হ্যাবিট কি, তাদের স্লিপ প্যাটার্ন কি, তারা কখন ঘুমোয়, কতটুকু ঘুমোয়, এই রকম হিস্ট্রিগুলোও কিন্তু অনেক সময় নিতে হয় এবং কাজেও লাগে। তো এইগুলোও কিন্তু আমাদেরকে নোট ডাউন করে রাখতে হবে। এই ফিজিক্যাল অ্যাসেসমেন্ট কিন্তু একটা ভাস্ট একটা টপিক, এটা আলোচনা করতে গেলে 1 ঘন্টারও বেশি টাইম লেগে যাবে। তো এত তো বলতে পারবো না, কিছু কিছু করে বলছি, ঠিক আছে।
নেক্সট ফিজিক্যাল এক্সামিনেশনের মধ্যে তোমাদেরকে ভাইটাল সাইন্স দেখতে হবে। ভাইটাল সাইন্সের মধ্যে ফার্স্ট তোমরা দেখে নেবে টেম্পারেচার, হার্ট রেট, রেসপিরেটরি রেট, ব্লাড প্রেশার। তো এখন যদি ছোট সাইজের কাপ পাও তাহলে কিন্তু ব্লাড প্রেশারও তোমরা দেখতে পারো। তো টেম্পারেচার, নর্মাল টেম্পারেচার তোমাদেরকে জেনে নিতে হবে এবং কোনখানে দেখছো সেটাও কিন্তু তোমাদেরকে নোট ডাউন রাখতে হবে। ইউজুয়ালি তো অ্যাক্সিলারি টেম্পারেচারই দেখা হয়, কিন্তু এছাড়াও তো ওরাল, রেকটাল টেম্পারেচার দেখা হয়। সেক্ষেত্রে তুমি কোন টেম্পারেচার দেখছো সেটাও কিন্তু লিখে রাখবে। এছাড়া হার্ট রেট, নর্মাল হার্ট রেট, এইগুলো তোমাদেরকে জানতে হবে। এটা তুমি অসকালটেট করেও দেখতে পারো, আবার প্যালপেট করেও অ্যাপিক্যাল পালস তুমি দেখতে পারো। এছাড়াও ফিমোরাল পালস দেখা যায়, অ্যান্টিকিউবিটাল পালস দেখা যায়, রেডিক্যাল পালস দেখা যায়। এরপর হচ্ছে রেসপিরেটরি রেটটা তোমাদেরকে কিন্তু অবজার্ভ করে দেখতে হবে। ইনফ্যান্ট যখন ঘুমোয় বা শুয়ে থাকে বা তাকে সুপাইন পজিশন দিয়ে তার বুকের ওপর, পেটের ওপর হাত রেখেও কিন্তু এই রেসপিরেশন রেট কাউন্ট করা হয়। তারপর স্কিন দেখে নিতে হবে, স্কিনের কালার দেখতে হবে কোনো রকম ইউনিফর্মিটি আছে কি, কালারে কোনো ইউনিফর্মিটি আছে কিনা। হেয়ার প্যাটার্ন দেখতে হবে, র্যাশ আছে কিনা, কোনো রকম প্যালোর আছে কিনা, ইডিমা আছে কিনা, সাইনোসিস আছে কিনা, এগুলো কিন্তু দেখতে হবে। স্কিনের পর হেড, হেডের সাইজ দেখতে হবে, শেপ দেখতে হবে, সিমেট্রিক্যাল আছে কিনা দেখতে হবে, কোনো রকম স্ক্যার আছে কিনা, লাম্প আছে কিনা, র্যাশ আছে কিনা, হেয়ার কম হেয়ার আছে কিনা, কোনো রকম লেসেন আছে কিনা, ফেসিয়াল অ্যাসিমেট্রি আছে কিনা, কোনো রকম ইডিমা আছে কিনা। এছাড়াও স্ক্যাল্পটাকে ইন্সপেক্ট করে দেখতে হবে কোনো রকম ড্যান্ড্রাফ বা পেডিকিউলি বা কোনো রকম স্ট্রাকচার, হেয়ার স্ট্রাকচার আছে কিনা। তো এইগুলো তোমাদেরকে দেখতে হবে। এছাড়াও কিন্তু ফন্টানালির সাইজ দেখতে হবে, শেপ দেখতে হবে এবং টেনশনটা দেখতে হবে এবং ক্লোজার হয়েছে কিনা দেখতে হবে। এছাড়াও তোমার স্কাল পেটেন্ট আছে কিনা এটাও কিন্তু তোমাদেরকে দেখে নিতে হবে। দেন আই, আই কি করবে, আই তোমাদেরকে ইন্সপেকশন করে দেখতে হবে কোনো রকম ডিফর্মিটি আছে কিনা বা অ্যাসিমেট্রিক আছে কিনা। এটা তারপর প্যালপেব্রাল আর বালবার কনজাংটিভা দেখতে হবে প্যালর এবং ইকটেরাসের জন্য, অর্থাৎ প্যালর আছে কিনা বা জন্ডিস আছে কিনা তার জন্য প্যালপেব্রাল এবং বালবার কনজাংটিভা তুলে দেখতে হবে। এছাড়াও দেখতে হবে চোখে কোনো ওয়াটারি বা ডিসচার্জ আছে কিনা বা ইনফ্লেমেশন কোনো রকম আছে কিনা। এছাড়া যদি একটু বাচ্চা বড় হয় সেক্ষেত্রে কিন্তু ভিজুয়ালিটিও টেস্ট করে দেখতে হবে যে সে কিরকম দেখতে পাচ্ছে। আর এছাড়াও পিউপিলারি রিয়াকশন, তার একটা কোনো রকম ব্রাইট আলোতে তার পিউপিলারি রিয়াকশন কিরকম হচ্ছে সেটাও কিন্তু তার দেখতে হবে। আয়ের ক্ষেত্রে আবার ফিঙ্গার দিয়ে এক্সট্রা অকিউলার মুভমেন্টও কিন্তু দেখে নিতে হবে। নেক্সট ইয়ার, তো একটা আমাদেরকে ইমাজিনারি লাইন করে নিতে হবে আউটার ক্যানথাস অফ দ্য আই থেকে টু দ্য টিপ অফ দ্য পিনা। তো আউটার ক্যানথাস অফ দ্য আই থেকে কানের যে পিনা সেই অবধি একটা স্ট্রেট লাইন আমাদেরকে ইমাজিন করে নিতে হবে। সেটা যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো রকম অ্যাবনর্মালিটি আছে এটা বুঝতে হবে। এছাড়াও মাস্টার্ড প্রসেসটাকে প্যালপেট করে দেখতে হবে কোনো রকম টেন্ডারনেস আছে কিনা বা ডিফর্মিটি আছে কিনা। এছাড়াও অটোস্কোপিক এক্সামিনেশন করে কানের ভেতরে কোনো রকম প্রবলেম আছে কিনা, ইয়ারটাকে ডাউন এবং ডাউনওয়ার্ড ব্যাকওয়ার্ড করে কিন্তু কানের ভেতরটাকে দেখতে হবে যে কোনো রকম প্রবলেম আছে কিনা বা ভেতরে কোনো রেডনেস আছে কিনা, ড্রেনেজ আছে কিনা, ডিফর্মিটি আছে কিনা। আর কোনো রকম আর যদি বাচ্চা সেক্ষেত্রে বড় হয় বা একটু যদি বয়স হয় সেক্ষেত্রে কিন্তু হিয়ারিং ইয়েটাও দেখে নিতে হবে যে সে কতটা শুনতে পাচ্ছে কিনা বা কথা শুনতে পেয়ে সে কোনো রিয়াকশন দিচ্ছে কিনা সেটাও দেখতে হবে। তারপর নোজ, নোজটার ক্ষেত্রে প্রথমে দেখে নিতে হবে সিমেট্রিক্যাল আছে কিনা, সাইজ দেখে নিতে হবে, লোকেশন দেখে নিতে হবে, ডায়ামিটার দেখে নিতে হবে। তারপর নেজাল ক্যাভিটি ফ্ল্যাশ লাইট দিয়ে বা অটোস্কোপ দিয়ে দেখতে হবে যে সোয়েলিং আছে কিনা, ব্লিডিং আছে কিনা অথবা ড্রাইনেস বা ডিসচার্জ কিছু আছে কিনা। এছাড়াও ফ্রন্টাল সাইনাসকে প্যালপেট করে দেখতে হবে, যেটা আইব্রোর নিচে বা ম্যাক্সিলারি সাইনাসের নিচে আছে সেটা কিন্তু প্যালপেট করে দেখতে হবে। তারপর মাউথ, মাউথের মধ্যেও দেখে নিতে হবে কালার, লিপের কালার দেখতে হবে, ময়েশ্চার, ক্লেপ প্যালেট আছে কিনা এসবগুলো দেখে নিতে হবে, সিমেট্রিক্যাল আছে কিনা এগুলো দেখতে হবে, গ্যাগ রিফ্লেক্স কাজ করছে কিনা বা ঠিকঠাক আছে কিনা এগুলো দেখতে হবে। এরপর নেকটা দেখে নিতে হবে ফার্স্ট অ্যাসিমেট্রিক্যাল না সিমেট্রিক্যাল, স্ক্যার আছে কিনা কোনো রকম লেসেন আছে কিনা। এছাড়া কোনো রকম টেন্ডারনেস আছে কিনা, ডিফর্মিটি আছে কিনা, ডিস্টেন্ডেড নেক ভেন আছে কিনা, ক্যারোটিড আর্টারি পালসেশন আছে কিনা বা থাইরয়েড গ্ল্যান্ডের এনলার্জমেন্ট আছে কিনা এগুলো দেখতে হবে। এছাড়াও রেঞ্জ অফ মোশনটা কিন্তু দেখে নিতে হবে।
নেক্সট চেস্টের ফার্স্ট আমাদেরকে চেস্টের সাইজ দেখতে হবে, শেপ দেখতে হবে এবং সিমেট্রিক্যাল আছে কিনা এটা দেখতে হবে। তারপর মুভমেন্ট দেখতে হবে, ব্রেস্ট ডেভেলপমেন্ট দেখে নিতে হবে। আর বনি ল্যান্ডমার্কগুলোকে অন দ্য রিব কেজের যে বনি ল্যান্ডমার্ক সেগুলোও কিন্তু দেখে নিতে হবে। এছাড়া পিজন চেস্ট বা ব্যারেল চেস্ট যেগুলো হয়, কোনো রকম যদি প্রবলেম থাকে সেক্ষেত্রে অনেক সময় পিজন চেস্ট দেখা যায়, ব্যারেল চেস্ট দেখা যায়, বা এইগুলো যদি এগুলো কিন্তু নোট ডাউন করে রাখতে হবে। নেক্সট লাংসের রেট, রিদিম, ডেপথ, ব্রিদিং এগুলো একটু ভালোভাবে দেখতে হবে। এরপর হচ্ছে যে কোনো রকম অ্যাবনর্মাল সাউন্ড আছে কিনা, ব্রিদিং সাউন্ডের মধ্যে কোনো হুইজ সাউন্ড পাচ্ছি কিনা এগুলোও দেখতে হবে। আর এর রিট্রাকশনটাও কিন্তু অবজার্ভ করে দেখতে হবে। এছাড়াও পারকাশন করে দেখা যায়, অসকালটেশন করেও কিন্তু লাংস সাউন্ড দেখা যায় বা শোনা যায়, এবং তার মধ্যে যদি কোনো রকম অ্যাবনর্মালিটি থাকে, ধরো কোনো রকম এমফাইসিমা আছে বা প্লিউরাল ইফিউশন আছে, নিউমোনিয়া আছে, সেক্ষেত্রে কিন্তু নর্মালের থেকে আলাদা রকম সাউন্ড পাওয়া যায়। তারপর অ্যাবডোমেনটাকে দেখে নিতে হবে। অ্যাবডোমেনের মধ্যে অ্যাবডোমেন ফার্স্ট আমাদেরকে দেখতে হবে সিমেট্রিক্যাল আছে কিনা, দেন আমাদেরকে কোনো রকম স্ক্যার আছে কিনা, স্ট্রায়া আছে কিনা, কোনো রকম হার্নিয়া ফর্মেশন আছে কিনা, ভাস্কুলার চেঞ্জ আছে কিনা, লেসেন বা র্যাশ আছে কিনা। এরপর দেখতে হবে পেরিস্টালসিস মুভমেন্ট যেটা আমাদের আছে, যে পেটের মধ্যে আমাদের যে পেরিস্টালসিস মুভমেন্ট, সেই মুভমেন্টটা ঠিকঠাক আছে কিনা বা ঠিকঠাক হচ্ছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। এরপর হচ্ছে অ্যাবডোমিনাল কন্টার দেখতে হবে। তারপর নিউবর্নের নর্মাল প্রোটিউবেরান্ট এবং সফট আছে কিনা কন্টাক্টটা, সেটাও কিন্তু দেখতে হবে। এছাড়াও অ্যাবডোমিনাল গার্ড দেখতে হয়। তারপর হচ্ছে যে জেনিটো ইউরিনারি সিস্টেম দেখতে হবে। মেল জেনিটেরিয়া যদি বেবি মেল হয় সেক্ষেত্রে মেল জেনিটেরিয়া দেখে নিতে হবে। তার গ্ল্যান্ডস অ্যান্ড স্যাপ্ট অফ পেনিস ঠিকঠাক আছে কিনা, কোনো রকম সোয়েলিং বা স্কিন লেসন, ইনফ্লামেশন অথবা কনজেনিটাল অ্যানোমালি আছে কিনা সেটা দেখতে হবে। তারপর যদি ফিমেল হয় সেক্ষেত্রে কিন্তু ভালভাল, ক্লিটোরিস, মন্স পিউবিস, লেবিয়া মেজোরা, লেবিয়া মাইনোরা এইসব দেখে নিতে হবে। তারপর রেকটামটা মেল ফিমেল উভয়ে দেখে নিতে হবে, কোনো রকম অ্যানোরেক্টাল মেল ফরমেশন আছে কিনা নিউবর্নদের ক্ষেত্রে। এছাড়াও কোনো রকম জেনারেল ফায়ারনেস অফ দ্য বাটাক্স আছে কিনা, আর গ্লুটিয়াল ফোল্ড সিমেট্রিক্যাল আছে কিনা এগুলো কিন্তু দেখতে হবে। এছাড়াও অ্যানাল স্পিংটারের যে টোন বা অ্যানাল যে রিফ্লেক্সগুলো সেগুলো ঠিকঠাক আছে কিনা সেটাও দেখতে হবে। তারপর মাস্কিউলোস্কেলেটাল সিস্টেম দেখে নিতে হবে। সেটাতে মাস্কুলোস্কেলেটনে আমাদের ব্যাক দেখতে হবে, এক্সট্রিমিটিস দেখতে হবে, জয়েন্ট দেখতে হবে এবং মাসেল দেখতে হবে। এগুলো আর ডিটেলসে বলছি না, তোমরা একটু বইয়ে দেখে নিও। এরপর হচ্ছে নিউরোলজিক্যাল এক্সামিনেশন করতে হবে। আর হ্যাঁ, বাচ্চাদের ক্ষেত্রে যদি নিউবর্ন হয় সেক্ষেত্রে কিন্তু যেসব রিফ্লেক্সগুলো হয় সেই রিফ্লেক্সগুলোও কিন্তু দেখে নিতে হবে। তো এই ফিজিক্যাল এক্সামিনেশন হলো। এরপরে পরের কোশ্চেনটি আলোচনা। তো নেক্সট কোশ্চেন তোমাদেরকে জানতে হবে কোন পিরিয়ডটা কত মাস থেকে কত মাস বা কত বছর থেকে কত বছর হলে কোন পিরিয়ডটাকে কি বলে। তো ফার্স্ট হচ্ছে নিউনেটাল পিরিয়ড, যেটা আমাদের বার্থের পর থেকে 28 দিন অবধি, ওটাকে আমাদের নিউনেটাল পিরিয়ড বলা হয়। ইনফেন্সি পিরিয়ড, যেটা আমাদের বার্থ থেকে 1 ইয়ার অফ এজ হচ্ছে যে আমাদের ইনফেন্সি পিরিয়ড বলা হয়ে থাকে। টডলার পিরিয়ড হচ্ছে 1 to 3 ইয়ার্স অফ এজ। আর প্রি স্কুল পিরিয়ড হচ্ছে 3 to 6 ইয়ার্স অফ এজ। স্কুল এজ পিরিয়ড হচ্ছে 6 to 12 ইয়ার্স অফ এজ, অ্যান্ড এডোলেসেন্ট পিরিয়ড হচ্ছে 12 to 19 ইয়ার্স অফ এজ। নেক্সট কোশ্চেন, ইনফ্যান্সি বেবিদের ক্ষেত্রে ভাইটাল সাইন্সের নর্মাল রেঞ্জগুলো। তো পালসের নর্মাল রেঞ্জ হলো 120 বিটস পার মিনিট। আর রেসপিরেশনের নর্মাল রেঞ্জ হলো 35 ব্রিথস পার মিনিট। আর ব্লাড প্রেশারের ক্ষেত্রে 80/50 mm অফ এইচজি, এইগুলো হলো নর্মাল রেঞ্জ। এবার এগুলোর মধ্যে হচ্ছে প্লাস মাইনাস 20 বিটস পার মিনিট, যেমন পালসের ক্ষেত্রে এদিক ওদিক হতে পারে। আর রেসপিরেশনের ক্ষেত্রে প্লাস মাইনাস 10 ব্রিথস পার মিনিট এদিক ওদিক হতে পারে নর্মালের ক্ষেত্রে। আর এদিকে ব্লাড প্রেশারের ক্ষেত্রে প্লাস মাইনাস 20/10 mm অফ এইচজি এদিক ওদিক হতে পারে। তো নর্মাল রেঞ্জগুলো এই মেন যেগুলো প্রথমে বললাম সেগুলোই নর্মাল রেঞ্জ। এবার 10-20 কম বেশি হতে পারে। এরপর জানতে হবে বাচ্চাদের টুথ কখন অ্যাপিয়ার হয়। তো বাচ্চাদের ফার্স্ট টুথ অ্যাপিয়ার হয় সাধারণত 6 থেকে 7 মাস বয়সে। তো নেক্সট কোশ্চেন, হেড সার্কামফারেন্সের থেকে চেস্ট সার্কামফারেন্স কত বেশি থাকে অ্যাট বার্থে। তো
তো উত্তর হলো 3 সেন্টিমিটার, অ্যাট বার্থে 3 সেন্টিমিটার হেড সারকামফারেন্সের থেকে চেস্ট সারকামফারেন্স কম থাকে, আর এটা সমান হয় 1 ইয়ার এজে। নেক্সট কোশ্চেন, নিউবর্ন বেবিদের নর্মাল ওয়েট কখন কতটা বাড়ে এবং অ্যাট বার্থে কত হয়? তো অ্যাট বার্থে নর্মাল রেঞ্জ হলো 2.5 টু 3.9 অবধি। আর এটা হচ্ছে যে ফার্স্ট উইকে, জন্মের পরে ফার্স্ট উইকে বেবির ওয়েট কমে যায়, তারপর থেকে 3 মাসে 25 টু 30 গ্রাম পার ডে করে বাড়ে, আর 3 মাসের পর থেকে 20 গ্রাম পার ডে করে বাড়তে থাকে। এছাড়া 5 মান্থে ওয়েট ডবল হয় এবং 1 ইয়ারের শেষের দিকে কিন্তু ওজন ট্রিপল হয়ে যায়। নর্মাল হাইট আমাদেরকে নিউবর্নের জেনে নিতে হবে, নর্মাল হাইট হলো 50 সেন্টিমিটার। নেক্সট কিন্তু আমাদের ব্রেস্ট ফিডিং টেকনিকটা জেনে রাখতে হবে, এবং তার সাথে সাথে পজিশন অফ ব্রেস্ট ফিডিং, কী কী পজিশনে ব্রেস্ট ফিডিং খাওয়ানো উচিত সেইগুলো কিন্তু জানতে হবে। এছাড়া বাচ্চাদের যে রিফ্লেক্সগুলো হয়, সেই রিফ্লেক্সগুলো কোন সময়ে কোন রিফ্লেক্স হয়, কিভাবে রিফ্লেক্সগুলোকে দেখতে হয়, সেগুলো কিন্তু ডিটেলসে তোমাদেরকে পড়ে রাখতে হবে। নেক্সট, ফিডিংয়ের পরে যে বার্পিং দেওয়া হয়, সেই বার্পিং কিভাবে করা হয়, কোথায় কোথায় রেখে করা হয়, পজিশনগুলো অর্থাৎ ওভার দ্য শোল্ডার, কাঁধের উপর রেখে করা হয়, বসেও কিন্তু করা যায়, আবার কোলের ওপর রেখেও কিন্তু করা যায়। তো এইগুলো তোমাদেরকে ডিটেলসে পড়তে হবে যে বার্পিংয়ে কিভাবে কি কি পজিশনে করা হয়ে থাকে। এছাড়াও কিন্তু তোমাদেরকে ফিডিং টেকনিকটাও জেনে রাখতে হবে, কিভাবে তোমরা বেবিদেরকে যখন ওয়ার্ডে ভর্তি থাকবে তখন কিভাবে তাদেরকে ফিডিং দেবে, তো সেই টেকনিকও তোমাদেরকে জানতে হবে। এছাড়া কমপ্লিমেন্টারি ফিডিং অথবা উইনিং যেটাকে বলে, সেই সম্বন্ধেও কিন্তু তোমাদেরকে জানতে হবে ডিটেলসে। নেক্সট, ইমিউনাইজেশন শিডিউল, যেটা তোমাদেরকে খুব ভালো করে থরলি মনে রাখতে হবে, যে কোন এজে গিয়ে কী কী ভ্যাকসিন পায়, কিসের জন্য পায় এবং কোন রুটে দেওয়া হয়। এই ইমিউনাইজেশন শিডিউল কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে, কারণ ইমিউনাইজেশন শিডিউল খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারভিউয়ার কিন্তু খুবই এই কোশ্চেনটা ধরে থাকে। তো তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে, কারণ ওনারা হঠাৎ করে একটা বলে দেবেন যে এই ইঞ্জেকশনটা কবে কবে দেওয়া হয়, কোন কোন মাসে দেওয়া হয় বা কোন কোন উইকে দেওয়া হয়, আর কোন রুটে দেওয়া হয়, সেটাও কিন্তু জিজ্ঞাসা করে থাকে। নেক্সট কিন্তু আবগার স্কোর, এই আবগার স্কোর কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটি বিষয়। তো তোমাদেরকে কিন্তু সবাইকে জানতে হবে, কারণ এটা তোমাদেরকে ক্যালকুলেটও করতে হবে যে কত মানে কি কতটা ফুল মার্কস আছে, টোটাল মার্কস কত আছে, কোনটা গুড স্কোর, কোনটা ব্যাড স্কোর, এগুলো কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে। কি কি করলে কত নাম্বার পাবো, কতটা কি কোনটাতে কত নাম্বার আছে, এগুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে। নেক্সট, কি কি প্রবলেম নিয়ে বেবিগুলো আসছে। তো এক্সামিনার তোমাকে কোশ্চেন করতে পারে যে তোমাদের ওয়ার্ডে, এনআইসিইউ ওয়ার্ডে কি কি ধরনের বেবি আসে, কি কি প্রবলেম নিয়ে বেবিরা আসে। তো এনআইসিইউতে বেশিরভাগ যেগুলো হাই রিস্ক নিউনেট, জন্মের পরে যাদের হাই রিস্ক থাকে তাদেরকেই বেশিরভাগ এনআইসিইউতে পাঠানো হয়, কারণ এটা নিউনেট কেয়ারের জন্য, ইন্টার্নশিপ কেয়ারের জন্য। তো সেক্ষেত্রে অ্যাট বার্থের পরে যেসব নিউবর্নদের কোনো রকম প্রবলেম দেখা যায়, সেই সব ক্ষেত্রেই যাদের হাই রিস্ক থাকে তাদেরকে কিন্তু এনআইসিইউতে পাঠানো হয়। তো এইগুলো কোন কোন বেবিদের পাঠানো হয়, কাদেরকে হাই রিস্কের মধ্যে ফেলা হয়, এইগুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে। হাই রিস্কের মধ্যে পড়বে লো বার্থ ওয়েট অথবা প্রিটার্ম ইনফ্যান্ট, যাদের বার্থ অ্যাসফাইসিয়া থাকে, রেসপিরেটরি ডিস্ট্রেস থাকে, হাইপোগ্লাইসেমিয়া থাকে, ডায়াবেটিক মাদার, যাদের মাদার ডায়াবেটিক হয় সেক্ষেত্রে বাচ্চাদেরকে এনআইসিইউতে রাখা হয় হাই রিস্ক ভেবে। এছাড়া নিউনেটাল কোনো রকম ইনফেকশন থাকলে, হাইপার বিলিরুবিনোমিয়া থাকলে, নিউনেটাল কোনো রকম সিজার থাকলে, এছাড়াও বার্থ ইনজিউরি যদি হয়, সেক্ষেত্রে কিন্তু স্পেশাল ইন্টেনসিভ কেয়ারের জন্যই কিন্তু বাচ্চাদেরকে এনআইসিইউতে রাখা হয়। এগুলো তোমাদেরকে জানতে হবে। নেক্সট কিন্তু তোমাদেরকে জানতে হবে এই লো বার্থ ওয়েট বেবি কাকে বলবো, বা প্রিমেচিওর বা বেবি বা প্রিটার্ম বেবি কাকে বলবো, সেগুলো তো কিন্তু তোমাদেরকে জানতে হবে। এছাড়াও হচ্ছে কি কি ক্যারেক্টারিস্টিক থাকে, কি কি কারণে হতে পারে, সেগুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে। মেন যে ব্যাপারটা, এরপর যে মেন ব্যাপারটা, এই যে একটা লো বার্থ ওয়েট বেবি তোমাদের ওয়ার্ডে ভর্তি হলো, এরপর তোমরা কি কেয়ার দেবে। এক্সামিনাররা কিন্তু এই কোশ্চেনটাই তোমাদের সামনে তুলে ধরবে যে একটা বেবি আসার পরে, লো বার্থ ওয়েট বেবি আসার পরে তুমি তাকে কি কি কেয়ার দেবে। এই কেয়ারটা কিন্তু তোমার, এই উত্তরটা তোমার কাছে, তোমার নাম্বার ক্যারি করতে খুবই কিন্তু একটা ভাইটাল পয়েন্ট, তোমাদের জন্য নাম্বার ক্যারি হবে। এই নার্সিং মেয়ে, আমাদের নার্সিং স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু এই কেয়ারটাই মেন। তো তোমাদেরকে এইটা একটু গুছিয়ে বলতে
তারপর ধরো কোনো বেবি ইন্ট্রাইউটেরাইন গ্রোথ রিটার্ডেশন নিয়ে ভর্তি হলো, তো তার কি কি ক্লিনিক্যাল ফিচার থাকতে পারে, তুমি তার জন্য কি কি কেয়ার দেবে, কিভাবে ম্যানেজমেন্ট করবে, সেইগুলো কিন্তু তোমার কাছে কোশ্চেন আসতে পারে। এগুলো কিন্তু তোমাদেরকে ভালোভাবে জেনে রাখতে হবে। নেক্সট, নিউনেটাল জন্ডিস। এই জন্ডিস যেহেতু এখন মোস্ট কমন প্রবলেম নিউবর্নদের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবে এটা জানতে হবে। এটা প্যাথোলজিক্যাল জন্ডিস কিনা বা ফিজিওলজিক্যাল জন্ডিস কিনা এটাও কিন্তু তোমাদের জানতে হবে। আর কতটা পরিমাণ বিলিরুবিন বাড়লে এটাকে আমরা জন্ডিস বলবো সেটাও কিন্তু জানতে হবে। এরপর হচ্ছে যে জন্ডিসের মেন ম্যানেজমেন্ট যেটা ফটোথেরাপি, এই ফটোথেরাপি কিভাবে তোমরা দেবে। এই ফটোথেরাপি দেওয়াকালীন যখন ফটোথেরাপি চলবে সেই সময় তোমরা নার্সরা কি কেয়ার দিচ্ছ, সেই কেয়ারটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এইটা কিন্তু তোমাদেরকে এক্সামিনাররা ধরতে পারে যে এই ফটোথেরাপি চলাকালীন তোমরা কিভাবে ফিডিং দিচ্ছ, তোমরা কিভাবে তার বেবিটার কেয়ার করছো। এছাড়াও বেবিদের আই কেয়ার কিভাবে করবে, আম্বিলিক্যাল কর্ড কেয়ার কিভাবে করবে, এইগুলো কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে। এই কেয়ারগুলো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, এগুলো তোমাদেরকে ধরতেই পারে। এছাড়াও ক্যাঙ্গারু মাদার কেয়ার, এই যে লো বার্থ ওয়েট বেবিরা অ্যাডমিশন হচ্ছে, তো এই লো বার্থ ওয়েট বেবিদের ক্যাঙ্গারু মাদার কেয়ার কতক্ষণ ধরে দেবে, কিভাবে দেবে, কতটা টাচে থাকতে হবে, তারপর হচ্ছে যে কি কি বেনিফিট পাওয়া যায়, তোমাকে এই সম্পর্কে কিন্তু মাদেরকে হেলথ টকও দিতে হবে। আর ক্যাঙ্গারু মাদার কেয়ারের যে পুরো ডিটেলস কিন্তু তোমাদেরকে খুব ভালো করে জেনে রাখতে হবে। আবার এরকম কোশ্চেনও করতে পারে এক্সামিনার যে একটা বেবির বয়স দিয়ে দিল, হয়তো দিয়ে বলল যে এই বেবিটি নেফ্রোটিক সিনড্রোম নিয়ে ভর্তি হয়েছে। তো এই নেফ্রোটিক সিনড্রোম নিয়ে ভর্তি হয়েছে, তার সাথে কিছু ক্লিনিক্যাল ফিচার্স দিয়ে দিল যে তার ফেসে ইডিমা স্টার্ট হয়েছে বা পাফিনেস অফ ফেস আছে, এছাড়া ম্যাসিভ প্রোটিন ইউরিয়া আছে, আর অ্যাবডোমিনাল পেন আছে, ডায়রিয়াও আছে, এর সাথে ইউরিন ভলিউমও ডিক্রিজ হয়েছে। আর এক্ষেত্রে তুমি কি নার্সিং কেয়ার প্ল্যান করবে বা নার্সিং কি ইন্টারভেনশন করবে বা কি কেয়ার, স্পেশাল কেয়ার তুমি দেবে, এইগুলো কিন্তু কোশ্চেন আসতে পারে। তোমাকে কিন্তু এইভাবে বেশি কোশ্চেন ধরবে। এছাড়া ধরো আমাদের বেবিদেরকে কিভাবে হ্যান্ডেল করবে, কিভাবে নেবে বাচ্চাদেরকে, হ্যান্ড ওয়াশিং কিভাবে করতে হবে, হ্যান্ড ওয়াশিং স্টেপ ভালো করে জেনে যেতে হবে। এছাড়া কিভাবে বাচ্চাদের কেয়ার নেওয়ার সময় অ্যাসেপটিক টেকনিক মেনটেন করবে, ওয়ার্মারে থাকাকালীন ওয়ার্মারের কিভাবে কেয়ার নেবে, ওয়ার্মার কিভাবে ক্লিন রাখবে। এছাড়া বাচ্চাদের কেয়ার দেওয়ার জন্য যেসব জিনিসগুলো তুমি ব্যবহার করছো সেগুলো কিভাবে স্টেরাইল রাখবে। তো এইগুলো কিন্তু তোমাদেরকে খুব ভালো করে জেনে যেতে হবে এবং ক্লিয়ার একটা আইডিয়া রাখতে হবে, যেন এক্সামিনার কোশ্চেন ধরলে তুমি সেটা বলতে পারো। তো এটা আমি পার্ট 1 হিসেবে পোস্ট করে দেবো। এবার পার্ট 2ও আমি নিয়ে আসবো, যেহেতু এত কোশ্চেন একসাথে বলা সম্ভব নয়, ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে, সেই জন্য আমি আর বেশি বললাম না। তোমরা অবশ্যই আমার সাথে থেকো, অবশ্যই পার্ট 2 পেয়ে যাবে। তো তোমরা যারা যারা এনআইসিইউ ওয়ার্ডে বা পেডিয়াট্রিক ওয়ার্ডে ডিউটি করছো বা এমনি তোমরা যারা ভিডিওটা দেখছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ শেষ অবধি ভিডিওটা দেখার জন্য। আর যদি নতুন হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরের ভিডিওটা পাওয়ার জন্য। আজকে এইটুকুই, ধন্যবাদ।